সুপ্রিয় শিক্ষার্থী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এনডিসিএম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়, দ্যাট মিন্স সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, এই অধ্যায়টি শুরু করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় লেকচারটি দেখার চেষ্টা করব। শুরুতেই আজকের আলোচ্য বিষয়সমূহ দেখে নেওয়া যাক। আমরা আজকে শুরুতেই এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী নিয়ে কথা বলবো, ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে পিএন জাংশন ডায়োড সম্পর্কে আমরা জানব। ডায়োডের বায়াসিং, দ্যাট মিন্স ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং, এইগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এবং আজকের লেকচারের শেষের দিকে আমরা পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য, দ্যাট মিন্স আইভি লেখচিত্র দেখে নেব। আমরা সেমিকন্ডাক্টরের প্রকারভেদ দেখে নেব, ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর। আমরা গত লেকচারে বলেছিলাম যে সকল পদার্থের পরিবাহিতা মাঝামাঝি ধরনের, অর্থাৎ পরিবাহীর চাইতে কম এবং অন্তরকের চাইতে বেশি, তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর পরিবাহিতা অনেক গুণে বাড়ানো যায় পরিবাহীর চাইতে, যদি আমরা এই অর্ধপরিবাহীগুলোর সাথে কোনো অপদ্রব্য বা ভেজাল মিশিয়ে দিতে পারি। এই দৃষ্টিকোণ থেকে অর্ধপরিবাহীগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধপরিবাহী, দ্যাট মিন্স ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। অপরদিকে দূষিত বা বহির্জাত অর্ধপরিবাহী, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোর মধ্যে আমরা কোনো ধরনের অপদ্রব্য মেশাবো না এবং এদের পরিবাহিতা ওই পরিবাহীর চাইতে কম এবং অন্তরকের চাইতে বেশি। কিন্তু এই বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোর মধ্যে আমরা যদি সুনিয়ন্ত্রিত মাত্রায় কিছু সুনির্দিষ্ট ভেজাল বা অপদ্রব্য বা ইমপিউরিটিস মেশাতে পারি, তাহলে এগুলো দূষিত হয়ে যাবে, বহির্জাত অর্ধপরিবাহী হয়ে যাবে এবং এদের কিন্তু পরিবাহিতা পরিবাহীর চাইতে অনেক গুণ বেড়ে যাবে। বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোকে দূষিত করার জন্য, অর্থাৎ ভেজাল মেশানোর জন্য আমরা দেখে নেব কি কি অপদ্রব্য বা ভেজাল বা ইমপিউরিটিস আমরা মেশাতে পারি। সাধারণত কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীকে যদি আমরা দূষিত করে, দ্যাট মিন্স অপদ্রব্য মিশিয়ে এদের পরিবাহিতা পরিবাহীর চাইতে অনেক গুণে বাড়াতে চাই, তাহলে দুই ধরনের অপদ্রব্য আমরা মেশাতে পারি। প্রথমত, পর্যায় সারণীর তৃতীয় সারির যে মৌলগুলো রয়েছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এ সকল আমরা মিশ্রিত করতে পারি। অথবা পর্যায় সারণীর পঞ্চম সারির যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো আমরা অপদ্রব্য হিসাবে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে মিশিয়ে আমরা সেটিকে দূষিত অর্ধপরিবাহীতে পরিণত করে এদের পরিবাহিতা বাড়াতে পারি। গত লেকচারে আমরা সিলিকনের একটি ক্রিস্টাল বা ক্লাস দেখেছিলাম। সেখানে দেখানো হয়েছিল সিলিকনের 4টি যোজনী ইলেকট্রন রয়েছে এবং এই 4টি যোজনী ইলেকট্রন 4টি কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে সক্ষম। এই সিলিকন যে খণ্ডটি রয়েছে, এর মধ্যে আমরা প্রথমেই অপদ্রব্য মেশাবো। যে ধরনের অপদ্রব্য আমরা শুরুতেই মেশাবো, আমি আগেই বলেছি,
হয় আমরা পঞ্চম সারির মৌল মেশাবো, নতুবা আমরা পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল মেশাবো। অর্থাৎ হয় আমরা পঞ্চযোজী মৌল মেশাবো, নতুবা ত্রিযোজী মৌল মেশাবো। আমি শুরুতেই পঞ্চযোজী মৌল মেশাবো। ধরে নেই আমরা আর্সেনিক মেশাবো এই সিলিকনের মধ্যে। মেশানোর বেশ কিছু কৌশলও আছে। হয়তোবা তোমরা অনেকেই মনে করবে, যেহেতু সিলিকন ও কঠিন পদার্থ, এর মধ্যে কিভাবে মেশানো হয়। যেটি করা হয় কয়েকভাবে মেশানো হতে পারে। একটি মেথডের নাম হচ্ছে ডিফিউশন মেথড, অর্থাৎ সিলিকনকে অনেক তাপমাত্রায় একে বাষ্পায়ন করা হয়। এটি যখন ফুটতে থাকে, সিলিকন যখন ফুটতে থাকে অধিক তাপমাত্রায়, তখন আর্সেনিকের গুঁড়া এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এটিকে ঠান্ডা করলে একটি সিলিকন এবং আর্সেনিকের একটি ক্লাস গঠিত হয়। ফলে কি হবে, এই সিলিকন ক্লাসের মধ্যে আমরা যদি আর্সেনিক মেশাই তাহলে কি অবস্থা হবে সেটি আমরা দেখতে চাই। শুরুতেই বলে নেই মেশানোর কৌশলটা কী রকম। কারণ তোমরা অনেকে বলতে পারো, স্যার সিলিকন তো হচ্ছে কঠিন, আর্সেনিকও মোটামুটি কঠিন, তাহলে এদেরকে মিশ্রিত করা যায়। প্রথমে আর্সেনিককে চূর্ণ বিচূর্ণ করে পাউডার তৈরি করা হয়, গুঁড়া করা হয়, এবং সিলিকনকে প্রচুর হিটে এটিকে ফোটানো হয়। এই যে পদ্ধতির কথা বলছি এটাকে বলা হয় ডিফিউশন মেথড বা ডিফিউশন পদ্ধতি। এই সিলিকন যখন ফুটতে থাকে তখন আর্সেনিক গুঁড়াকে সুনিয়ন্ত্রিত মাত্রায় সেই সিলিকনের মধ্যে মেশানো হয়। পরবর্তীতে ঠান্ডা করলে সিলিকন এবং আর্সেনিকের একটি কম্বাইন্ড ক্রিস্টাল তৈরি হয় বা গ্লাস তৈরি হয়। অর্থাৎ সিলিকনের ভিতরে ভিতরে আর্সেনিক পরমাণু অবস্থান করে। মেশাতে হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কি পরিমাণে মেশাতে হবে, অর্থাৎ সিলিকন এবং আর্সেনিকের অনুপাতটা কেমন হবে। অনুপাতটা এই রকম, যদি আমরা 1 কোটি সিলিকন পরমাণু নেই তাহলে একটি মাত্র যেন আর্সেনিক পরমাণু তার মধ্যে পড়ে, এই অনুপাতে মেশাতে হবে। কেন মেশাতে হবে? নাম্বার 1, আপনি অপদ্রব্য মেশাচ্ছেন, আর্সেনিক মেশাচ্ছেন, ভেজাল। সো ভেজাল যদি কখনো বেশি পরিমাণে মেশান তাহলে কিন্তু সেটি আর ভেজাল থাকবে না। সো ভেজাল সবসময় কম মাত্রায় মেশাতে হয়। দ্বিতীয়ত, যদি বেশি মাত্রায় আর্সেনিক মেশানো হয় তাহলে সিলিকনের যে অ্যাটমিক স্ট্রাকচার সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব কম মাত্রায় যদি আমরা আর্সেনিক অর্থাৎ ভেজাল মেশাই তাহলে সিলিকনের যে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে সেটি অনেকটাই ঠিক থাকবে। মেশালে এই আর্সেনিকের যে বহিস্থ কক্ষপথের 5টি ইলেকট্রন রয়েছে তার মধ্যে 4টি ইলেকট্রন, এই 4টি ইলেকট্রন তার চতুর্দিকের সিলিকনের 4টি করে ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কিন্তু আর্সেনিকের একটি ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে সক্ষম হবে না, অর্থাৎ সেটি মুক্ত অবস্থায় থাকবে। এই ধরনের মুক্ত ইলেকট্রনকে যদি আমরা একটু বাইরে থেকে হিট দেই, তাপ দেই, তাহলে এই মুক্ত ইলেকট্রনটি তড়িৎ পরিবহন করবে। এইভাবে সিলিকনের মধ্যে যদি আর্সেনিক মেশানো হয় তাহলে এই রকম অসংখ্য পরিমাণে মুক্ত ইলেকট্রন তৈরি হয় যেগুলো অনেক বেশি মাত্রায় তড়িৎ পরিবহন করে থাকে। অনেকেই বলে, তাহলে স্যার আর্সেনিক যদি আমরা বেশি পরিমাণে মেশাই তাহলে তো মুক্ত ইলেকট্রনের সংখ্যাও বেশি হবে, তাহলে তড়িৎ পরিবহনটাও তো বেশি হওয়ার কথা। কিন্তু এমনটা হবে না। কেননা আপনি যদি আর্সেনিক বেশি পরিমাণে মেশান তাহলে মুক্ত ইলেকট্রনও বেশি পরিমাণে তৈরি হবে, কিন্তু তড়িৎ পরিবহনের সময় এই মুক্ত ইলেকট্রনগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তারা কলিশন করবে, ফলে রোধের পরিমাণ বেড়ে যাবে, এবং রোধের পরিমাণ যদি বেড়ে যায় পরিবাহিতা কিন্তু কমে যাবে। এই সিলিকনের মধ্যে এই যে আর্সেনিক মেশানো হলো, এই আর্সেনিক মেশানোর এই কৌশলকে, এই অপদ্রব্য মেশানোর এই কৌশলকে বলা হয় ডোপিং। যেহেতু সিলিকনের মধ্যে আমরা আর্সেনিক মিশিয়েছিলাম, সেক্ষেত্রে দেখেছিলাম যে অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হয়। যেহেতু
এই ধরনের দূষিত অর্ধপরিবাহীতে মেজরিটি তড়িৎ পরিবহন করে থাকে ইলেকট্রন, অর্থাৎ মেজরিটি চার্জ ক্যারিয়ার যেহেতু ইলেকট্রন, আর ইলেকট্রনগুলোর চার্জ যেহেতু নেগেটিভ, এই জন্য এটিকে বলা হয়, এই দূষিত অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা একটু নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টরের যদি আমরা একটা ক্লাস দেখি, একটা খণ্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, সামান্য পরিমাণ হোল অবস্থান করতে পারে। সো ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং হোলগুলো হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আমরা এবারে দেখব পি টাইপ সেমিকন্ডাক্টর কি। আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে আমরা অপদ্রব্য হিসেবে মিশিয়েছিলাম পর্যায় সারণের পঞ্চম সারির মৌলগুলোকে, অর্থাৎ পঞ্চযুজি মৌলগুলোকে। এবারে আমরা এই সিলিকন খণ্ডের মধ্যে যদি ডিফিউশন মেথড প্রক্রিয়ায় আমরা কোনো ত্রিযুজি মৌল যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে সেটি যদি দেখার চেষ্টা করি। আমরা যদি সিলিকনের মধ্যে ত্রিযুজি মৌল ধরে নেই বোরন যদি মেশানো হয়, তাহলে আমরা কিন্তু জানি বোরনের বহিস্থ কক্ষপথে 3টি মুক্ত ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যোজনী ইলেকট্রন 3। এই 3টি মুক্ত ইলেকট্রন তার চতুর্দিকের সিলিকনের 3টি ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কিন্তু এই বোরন সিলিকনের অন্য একটি ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে না। দ্যাট মিনস একটি ইলেকট্রনের ঘাটতি থাকবে এইখানে, একটি ইলেকট্রন শূন্য অবস্থান তৈরি হবে এইখানে। এই ইলেকট্রন শূন্য যে অবস্থানটা, এটির নাম হচ্ছে হোল, অর্থাৎ এখানে একটি ইলেকট্রন শূন্য অর্থাৎ একটি গর্তের মতো অবস্থা সৃষ্টি হবে, সেটিকে আমরা বলে থাকি হোল। এইভাবে যদি আমরা সিলিকনের মধ্যে সুনিয়ন্ত্রিত মাত্রায় সুনির্দিষ্ট ত্রিযুজি মৌলগুলোকে যোগ করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে হোল তৈরি হবে এবং ক্লাসের মধ্যে একটি ইলেকট্রন যখন অন্য পরমাণুতে চলে আসবে সে একটি হোল রেখে আসবে এবং এই হোলগুলোর কারণেই বর্তনীতে ইলেকট্রনের ফ্লো হবে এবং দেখা যাবে যে এই হোলগুলোর কারণেই মোটামুটি ওই ক্লাসের মধ্যে ওই ম্যাটেরিয়ালটার মধ্যে তড়িৎ পরিবহন হয়ে থাকবে। সো এই যেহেতু হোলগুলো তড়িৎ পরিবহন করে থাকে, হোলের চার্জ হচ্ছে পজিটিভ, এই জন্য এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের একটি ক্লাস দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলোই হচ্ছে হোল, কারণ অপদ্রব্য মেশালে প্রচুর পরিমাণে হোল তৈরি হয় এবং 2-4টি ইলেকট্রন থাকতে পারে এবং এই জন্য বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আমরা যদি একটু খেয়াল করে থাকি তাহলে দেখো আমরা বলেছিলাম এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন অর্থাৎ কিছু অতিরিক্ত ইলেকট্রন থাকে এবং পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল অর্থাৎ কিছু অতিরিক্ত হোল থাকে। তাহলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে যে এন টাইপ সেমিকন্ডাক্টর হয়তোবা ঋণাত্মক চার্জে চার্জিত এবং পি টাইপ সেমিকন্ডাক্টর হয়তোবা ধনাত্মক চার্জে চার্জিত, কিন্তু এমনটা কিন্তু নয়, এরা কোনো আধানযুক্ত নয়। এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু আধান নিরপেক্ষ, এরা চার্জ নিউট্রাল। কেন এরা চার্জ নিউট্রাল? কারণ এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টরে যে অতিরিক্ত হোল বা ইলেকট্রনগুলো রয়েছে এগুলো কিন্তু যে চার্জ নিউট্রাল যে অপদ্রব্যগুলো রয়েছে যেগুলো ডোনার সেইগুলোই কিন্তু ডোনেট করে থাকে। এবং মনে রাখতে হবে আমরা যে অপদ্রব্যগুলো মিশিয়েছি সেগুলোও কিন্তু আধান নিরপেক্ষ। সো তারা শুধুমাত্র ইলেকট্রন দিয়েছে
কিন্তু সামগ্রিকভাবে এন টাইপ বা পি টাইপের মধ্যে ইলেকট্রন এবং হোলের সংখ্যা কিন্তু সমান, কিন্তু কিছু অতিরিক্ত ইলেকট্রন থাকে এন টাইপের মধ্যে যেগুলো ডোনার দিয়েছে, অপদ্রব্যগুলো দিয়েছে। সো এটা ভাবার কোনো কারণ নেই যে এরা ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত, মূলত এরা হচ্ছে আধান নিরপেক্ষ। আমরা যদি এর পরে দেখি, এই যে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা তৈরি করলাম, এই এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কোনো কাজে লাগবে না, এগুলো দিয়ে কোনো ধরনের ফাংশন সম্ভব নয়। এবার আমরা এই এন টাইপ এবং পি টাইপ এই দুইটা অর্ধপরিবাহীকে জোড়া লাগিয়ে আমরা একটি ডিভাইস তৈরি করব, একটি কম্পোনেন্ট তৈরি করব, এটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। আমরা যদি দেখার চেষ্টা করি, একটি এন টাইপ সেমিকন্ডাক্টর, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, এই এন টাইপ এবং পি টাইপ যে সেমিকন্ডাক্টর দুটো আমরা পাশাপাশি লাগিয়েছি, মূলত কিন্তু এদেরকে আলাদা আলাদা তৈরি করে এদেরকে কোনো কিছু দিয়ে লাগিয়ে দেয়া হয় না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এন টাইপ পি টাইপ আলাদা আলাদা করে তৈরি করা হয় না, কি করা হয়, একটি সিলিকন চিপের মধ্যে বা একটি জার্মেনিয়াম চিপের মধ্যেই কিন্তু ওই ডিফিউশন মেথড পদ্ধতিতে একদিকে পঞ্চজিজি মৌল এবং অন্যদিকে ত্রিজিজি মৌল যুক্ত করা হয়, মেশানো হয়, ডোপিং করা হয়। পরবর্তীতে ঠান্ডা করলে এই অঞ্চলটা এন টাইপ হয়ে যায়, এই অঞ্চলটা পি টাইপ হয়ে যায়। অর্থাৎ এন পি এই দুটোকে এইভাবে একত্রিত করা হয়। তাহলে দেখো, এই যে এন টাইপ এবং পি টাইপ আমরা যদি একত্রিত করি, তাহলে যে কম্পোনেন্টটা তৈরি হবে এটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। কেন জাংশন বলা হয় সেটা আমরা একটু পরেই দেখব। এখন খেয়াল করো তো, এই এন টাইপ যেহেতু চার্জ ক্যারিয়ারগুলো ইলেকট্রন এবং পি টাইপে যেহেতু চার্জ ক্যারিয়ারগুলো হচ্ছে হোল অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত, যখনই আমরা ডিফিউশন মেথড প্রক্রিয়ায় এদেরকে আমরা যখন ডোপিং করব, তখন এই কাছাকাছি ইলেকট্রন এবং কাছাকাছি হোলগুলো এরা পরস্পরের কাছাকাছি এসে পরস্পরকে নিউট্রাল করে দেবে, অর্থাৎ একে অপরকে নিষ্ক্রিয় করে দেবে। ফলে মাঝখানে এমন একটি অঞ্চলের তৈরি হবে যেখানে কোনো ধরনের ইলেকট্রন বা হোল অবস্থান করবে না। যেহেতু মাঝখানে এই অঞ্চলটার মধ্যে ইলেকট্রন এবং হোলগুলো পরস্পর নিউট্রাল হয়েছে, এই অঞ্চলে কোনো ধরনের চার্জ অবস্থান করছে না, কোনো ধরনের ইলেকট্রন বা হোল নেই, সবগুলো নিঃশেষ হয়ে গেছে পরস্পরের সাথে মিলেমিশে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, এই হোলগুলো যখন এই দিকে আসবে, ইলেকট্রনগুলো আসবে, সো আলটিমেটলি এই দিকে কিন্তু একটি পজিটিভ চার্জের স্তর এবং এই দিকে কিন্তু একটি নেগেটিভ চার্জের স্তর জমা হবে এবং এই ডিপ্লেশন লেয়ারের দুই প্রান্তের মধ্যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে, অর্থাৎ একটি বিভব পার্থক্য তৈরি হবে। তোমরা আশা করি বুঝেছো, এই দুই প্রান্তের মধ্যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার কাজ করবে, বিভব বাধা কাজ করবে। যদি আমরা সিলিকনের মধ্যে ডোপিং করে থাকি, তাহলে এই বাধার মানটা হবে, এই ডিপ্লেশন লেয়ারের বিভব বাধার মান হবে 0.6 থেকে 0.7 ভোল্টের মধ্যে। আর যদি জার্মেনিয়ামের মধ্যে ডোপিং করে থাকি, তাহলে মান হবে 0.2 থেকে 0.3 ভোল্টের মধ্যে। কেন? তাহলে যে আমরা কম্পোনেন্টটা তৈরি করলাম এটার নাম পিএন জাংশন ডায়োড। এখন প্রশ্ন হলো, স্যার কেন এটিকে জাংশন বলা হয়? জাংশন কাকে বলে? তোমরা রেলওয়ে জাংশনের নাম শুনেছ, যেখানে তিনটা লাইন একত্রে সংযুক্ত থাকে। এখানেও যদি একটু খেয়াল করো, দেখো এখানে একটি সংযোগ, একটি স্তর, একটি ডিপ্লেশন লেয়ার, একটা এন টাইপ আরেকটি, পি টাইপ আরেকটি, এখানে তিনটি কিন্তু সংযোগ রয়েছে, এন টাইপ, ডিপ্লেশন লেয়ার এবং পি টাইপ। এই জন্য যেহেতু তিনটা সংযোগ রয়েছে, এই জন্য এটিকে বলা হয় জাংশন। এখন
এই যে আমরা ডায়োডটি তৈরি করলাম, আমি গত লেকচারেই বলেছি এই ডায়োড হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস, অর্থাৎ এটিকে অ্যাকশনে নিয়ে যেতে হলে, এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে হলে এদের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে, এদেরকে বায়াসিং করতে হবে। সো আমরা পিএন জাংশন ডায়োডকে এবারে বায়াসিং করার চেষ্টা করব। ডায়োডের বায়াসিং কিভাবে আমরা এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে পারি। ডায়োডকে দুইভাবে বায়াসিং করা যায়, একটিকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, অপরটিকে বলা হয় রিভার্স বায়াস। দ্যাট মিন্স সম্মুখী ঝোঁক এবং প্রথমে আমরা সম্মুখী ঝোঁক দেখে নেব, দ্যাট মিন্স ফরওয়ার্ড বায়াস দেখে নেব। এটি একটি আমাদের ডায়োড ছিল, পিএন জাংশন ডায়োড। এটি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এবার আমরা এই ডায়োডটিকে বায়াসিং করব, সম্মুখে অর্থাৎ সামনের দিকে আমরা ঝোঁক দেব। এই কাজটি করার জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এন টাইপের সাথে লাগাতে হবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, সেম নেগেটিভ নেগেটিভ, এদিকে পজিটিভ পি পজিটিভ, অর্থাৎ এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগালে এটি সম্মুখে ঝোঁক পাবে। আমরা সেটি ব্যাখ্যা করব। এই ডিপ্লেশন লেয়ারের দুই প্রান্তের পটেনশিয়াল ব্যারিয়ারের মান 0.7 ভোল্ট সিলিকনের জন্য। সো আমরা যদি ব্যাটারিতে যদি 0.7 ভোল্টের চাইতে কম ভোল্ট প্রয়োগ করি, তাহলে কিন্তু এই পটেনশিয়াল ব্যারিয়ারটা ভেঙে যাবে না, নষ্ট হবে না। সো কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে না, কোনো ইলেকট্রনের মুভমেন্ট হবে না। যদি আমরা 0.7 ভোল্টের চাইতে বেশি দেই, তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলো এই দিকে ধাক্কা খাবে, এই দিকে সামনের দিকে তারা সামনের দিকে ঝুঁকে পড়বে এবং এই ডিপ্লেশন লেয়ারটা যেহেতু নষ্ট হয়ে যাবে, 0.7 ভোল্টের চাইতে যেহেতু বেশি দেওয়া হয়েছে, পটেনশিয়াল ব্যারিয়ারটা থাকবে না। সো ইলেকট্রনগুলো কিন্তু এই দিকে পি টাইপে চলে আসবে, এসে হোলগুলোকে তারা নিউট্রাল করতে চাইবে, কিন্তু যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত এই দিকে রয়েছে, সো ইলেকট্রনগুলোকে তারা এই দিকে টেনে নিয়ে আসবে এবং বর্তনীতে কন্টিনিউয়াসলি একটি ইলেকট্রনের ফ্লো হবে, ফলে বর্তনীতে একটি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। যে তড়িৎ প্রবাহটা পাওয়া যাবে সেটা আমরা মিলি অ্যাম্পিয়ারে মেজারমেন্ট করব, পরিমাপ করব। এই যে 0.7 ভোল্ট যার জন্য তড়িৎ প্রবাহ শুরু হবে, এই ভোল্টেজের একটি নাম আছে, এটিকে বলা হয় নি ভোল্টেজ বা হাঁটু ভোল্টেজ, বা এটাকে বলা হয় সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ, বা এটাকে বলা হয় কাট অফ ভোল্টেজ। অর্থাৎ এই ভোল্টেজের জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হবে। আমরা যদি আরও বিভবের মান বাড়াতে থাকি, অর্থাৎ 0.7 ভোল্টের চাইতে বেশি, তাহলে ইলেকট্রনগুলো আরও বেশি ধাক্কা খাবে সামনের দিকে। সো ইলেকট্রনের মুভমেন্ট অর্থাৎ ফ্লো বেড়ে যাবে, বর্তনীতে তড়িৎ প্রবাহের মানও বেড়ে যাবে। যেহেতু ইলেকট্রনগুলো সামনের দিকে ঝুঁকে পড়ছে, সম্মুখের দিকে, এই জন্য এই ঝোঁককে বলা হয়, এই বায়াসকে বলা হয় সম্মুখী ঝোঁক, দ্যাট মিন্স ফরওয়ার্ড বায়াস। আমরা একটি সব দেখে নেব, কিছু মান দেখার চেষ্টা করব। এখানে ভোল্টেজ দেখানো হয়েছে, কারেন্ট দেখানো হয়েছে। আমি কিছু মান দেখিয়েছি। 0.7 ভোল্টের পরে যদি ভোল্টেজ আরও বাড়ানো হয়, তাহলে কারেন্টের মানও বাড়তে থাকে, কারণ এই ডেটাগুলোকে ব্যবহার করে আমরা একটি গ্রাফ দেখার চেষ্টা করব। অর্থাৎ এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। এবার কিন্তু এই ডায়োডটা অ্যাকশনে যাবে, অর্থাৎ তড়িৎ পরিবহন করবে। আমরা যদি এই ফরওয়ার্ড বায়াসের একটি গ্রাফ দেখার চেষ্টা করি এই ডেটাগুলোকে ব্যবহার করে, তাহলে আমরা দেখব এক্স অক্ষের দিকে আমরা বসাবো ভোল্টেজকে এবং ওয়াই অক্ষের দিকে বসাবো আমরা কারেন্টকে। 0.5 ভোল্টের জন্য আমরা ডায়োডের মধ্য দিয়ে কোনো ধরনের তড়িৎ প্রবাহ পাবো না, অর্থাৎ আমরা জিরো তড়িৎ প্রবাহ পাবো। যদি 0.7 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, তাহলে আমরা কিন্তু কারেন্ট পাবো কত, 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। আরেকটি পয়েন্ট পাবো, আরও যদি বাড়াই, আমরা যদি আরও বাড়াই, এই 0.7 ভোল্টকে কিন্তু বলা হয়, এই যে 0.7 ভোল্ট, এটিকে বলা হয়
নি ভোল্টেজ বা সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। আমরা ভোল্টেজ যদি আরও বাড়াই 0.8 ভোল্ট, কারেন্টের মান আরও বেশি পাবো। 0.9 ভোল্ট, কারেন্টের মান আরও বেশি পাবো। এইভাবে কারেন্টের মান বাড়তে থাকবে একটি নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত। এখন যদি আমরা একটু লেখচিত্রটা দেখি, এই ধরনের একটি গ্রাফ পাবো। সো এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট এবং ভোল্টেজের লেখচিত্র। পরবর্তীতে আমাদের আরেকটি বায়াসিং রয়েছে, ডায়োডের আমরা প্রতীক দেখব। এটি হচ্ছে নর্মাল ডায়োড। ডায়োডের এটি সিম্বল, অর্থাৎ ডায়োডকে আমরা যদি খাতায় আঁকতে চাই এইভাবে আমরা আঁকবো যে এই যে প্রান্তটা রয়েছে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটি নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এটি পি টাইপ এবং এটি এন টাইপ, অর্থাৎ অ্যানোড এটি অ্যানোড আর এটি হচ্ছে ক্যাথোড। আমরা বাজারে গিয়ে যদি নর্মাল ডায়োড কিনি তাহলে আমরা এই ধরনের শেপের ডায়োড আমরা দেখতে পাবো। পরবর্তীতে আরও এক ধরনের আমাদের বায়াসিং রয়েছে, সেটিকে বলা হয় বিমুখী ঝোঁক বা এটাকে বলা হয় রিভার্স বায়াস। ঠিক সম্মুখ বায়াসের উল্টাটা ঘটবে এখানে, অর্থাৎ এন টাইপের সাথে এবার আমরা লাগাবো ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং পি টাইপের সাথে লাগাবো আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে কি ঘটনা ঘটবে? যেটি ঘটবে খেয়াল করো, যখনই আমরা সুইচ অন করব, যেহেতু এইদিকে পজিটিভ প্রান্ত রয়েছে, সো এই দিকে ইলেকট্রনগুলো এই দিকে কিন্তু গতিশীল হবে বিমুখ, অর্থাৎ মুখ উল্টা দিক করে এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। হোলগুলো এই দিকে আসার চেষ্টা করবে এই নেগেটিভ প্রান্তের দিকে। তাহলে আমরা যদি ভোল্টেজ একটু একটু করে বাড়াই, ধরো 0.7 ভোল্ট, তাহলে ইলেকট্রনগুলো এই দিকে মুখ করে ঝুঁকে পড়বে, হোলগুলো এই দিকে মুখ করে ঝুঁকে পড়বে। তাহলে কি হবে? এই যে ডিপ্লেশন লেয়ারটা আছে এটা কিন্তু ভাঙবে না, বরঞ্চ এর ডেপথটা বেড়ে যাবে, এটি প্রশস্ত হবে, এই ডিপ্লেশন লেয়ারটা প্রশস্ত হবে। এইভাবে যদি 0.7 ভোল্টের চাইতে বাড়ানো হয় 1 ভোল্ট, 2 ভোল্ট, 5 ভোল্ট, এইভাবে ক্রমান্বয়ে যদি বাড়ানো হয় তাহলে ইলেকট্রনগুলো এবং হোলগুলোর ঝুঁকে পড়ার প্রবণতা বাড়বে, কিন্তু ডিপ্লেশন লেয়ার প্রশস্ত হতে থাকবে, তারা ভাঙবে না। সো বর্তনীতে কোনো ধরনের তড়িৎ প্রবাহিত হবে না। এইভাবে যদি আমরা ভোল্টেজ বাড়াতেই থাকি, হঠাৎ করে একটা বড় মানের ভোল্টেজের জন্য এই ডিপ্লেশন লেয়ারটি প্রশস্ত হতে হতে হঠাৎ করে ভেঙে যাবে। ফলে কি হবে? ইলেকট্রনগুলো যখন যাচ্ছিলই না তখন হঠাৎ করে রাস্তাটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে, হঠাৎ করে সবগুলো ইলেকট্রন এই ডায়োডের মধ্য দিয়ে গতিশীল হবে, অর্থাৎ বর্তনীতে আমরা একটি হঠাৎ করে বড় মানের কারেন্ট পাবো। সো আমরা যদি একটু একটা শক দেখার চেষ্টা করি, কিছু ডেটা দেখার চেষ্টা করি। কারেন্টকে আমরা মাপবো এখানে মাইক্রো অ্যাম্পিয়ারে, অর্থাৎ 5 ভোল্টের জন্য কারেন্টের মান খুব কম পাবো, সামান্য পরিমাণ, হয়তো বা একটা দুটো ইলেকট্রন যাবে। এইভাবে মোটামুটি একটা বড় মানের ভোল্টেজের জন্য আমরা হঠাৎ করে একটা বড় মানের কারেন্ট পাবো। এই মানগুলো জাস্ট দেখানো হয়েছে, অর্থাৎ 5 ভোল্টেজের জন্য খুব কম কারেন্ট, 10 এর জন্য খুবই কম, 15 জন্য খুবই কম। হঠাৎ করে একটা বড় মানের ভোল্টেজের জন্য আমরা একটি বড় মানের কারেন্ট পাবো। আমরা একটু যদি এই যে বিমুখে উল্টা দিকে ঝুঁকে পড়লো ইলেকট্রনগুলো এবং হোলগুলো, এই জন্য এটাকে বলা হয় বিমুখী ঝোঁক বা এটাকে বলা হয় রিভার্স বায়াসিং। আমরা যদি এই ডেটাগুলো ব্যবহার করে যদি আমরা একটি আয়তচিত্র দেখি তাহলে যেটা হবে, দেখো আমরা বসাবো এইদিকে ভোল্টেজ, এইদিকে বসাবো কারেন্ট মাইক্রো অ্যাম্পিয়ার এককে। যেটা হবে, যদি আমরা 5 ভোল্ট বিভব প্রয়োগ করি তাহলে কারেন্টের মান পাবোই না, প্রায় 0। 10 ভোল্ট প্রায় 0, কারণ ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে না। আমরা যদি 15 ভোল্ট প্রয়োগ করি ডিপ্লেশন লেয়ার ভাঙবে না, অর্থাৎ কারেন্টের মান নেই বললেই চলে। হঠাৎ করে যদি আমরা 20 ভোল্ট প্রয়োগ করি তাহলে হঠাৎ করে ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে, হঠাৎ করে আমরা একটা বড় মানের কারেন্ট পাবো। সো আমরা যদি গ্রাফটা দেখার চেষ্টা করি, এই ধরনের একটি আমরা গ্রাফ দেখতে পাবো। তাহলে বলো তো, কারেন্ট
পাই না হঠাৎ করে কোন ভোল্টেজের জন্য কারেন্ট পেয়েছি, এই 20 ভোল্ট বিভবের জন্য আমরা কারেন্ট পেয়েছি, বড় মানের কারেন্ট পেয়েছি, অর্থাৎ 20 ভোল্ট। এই ভোল্টেজের জন্য ডিপ্লেশন লেয়ারটি ভেঙে চুরে গেছে, ব্রেকডাউন হয়েছে, নষ্ট হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। এই জন্য এই যে 20 ভোল্ট আমি যেটা গ্রাফে দেখিয়েছি, এটিকে বলা হয় বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, বা এটিকে বলা হয় জেনার ভোল্টেজ। কেন জেনার ভোল্টেজ? বিজ্ঞানী জেনার এই রিভার্স বায়াসিংয়ের ঘটনাটি ঘটিয়েছিলেন, তিনি এই ভোল্টেজটা আবিষ্কার করেছিলেন। সো 20 ভোল্টকে আমরা বলবো বিনাশী ভোল্টেজ, জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। আমরা এই যে ফরওয়ার্ড বায়াসিংয়ের যে গ্রাফটি দেখলাম এবং পরবর্তীতে রিভার্স বায়াসিংয়ের গ্রাফটি দেখলাম, এই গ্রাফটিকে বলা হয় আইভি লেখচিত্র। যদি আমরা এই জেনার ডায়োডের প্রতীক দেখার চেষ্টা করি, অর্থাৎ জেনার ডায়োড কোনটি? যে ডায়োড রিভার্স বায়াসিংয়ে কাজ করে, যেহেতু বিজ্ঞানী জেনার এটি আবিষ্কার করেছিল, এজন্য এটিকে বলা হয় জেনার ডায়োড। জেনার ডায়োডের প্রতীক হবে এই রকম, এবং এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এটি অ্যানোড, এটি ক্যাথোড। বাজারে যদি তোমরা জেনার ডায়োড কিনতে যাও, তাহলে এই ধরনের শেপের জেনার ডায়োড তোমরা দেখতে পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে তোমাদের সাথে আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।